আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই। আত্মসমর্পণ নয়, শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা রাফার সুড়ঙ্গে আটকে থাকা হামাসের 200 যোদ্ধার। বিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে গোপনে সৈন্য প্রত্যাহার করল ভারত। শিখ নেতাদের হত্যাকাণ্ডে জড়িত উগ্র হিন্দুত্ববাদী অমিত শাহ, মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন। সেনাপ্রধানের ক্ষমতা বাড়াতে পাকিস্তানে সাংবিধানিক সংশোধন, সিনেটে বিতর্কিত সংশোধনী বিল তড়িঘড়ি করে পাশের উদ্যোগ, বিরোধীদের তীব্র আন্দোলনের হুঁশিয়ারি। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, সাফ জানিয়ে দিলেন সের্গেই লাভরভ। ইরানে পৌঁছালো রাশিয়ার প্রথম কার্গো ট্রেন, বাণিজ্যে নতুন অধ্যায়। ড্রোন বনাম ব্যয়বহুল ইন্টারসেপ্টর, কিয়েভের বিরুদ্ধে নতুন কৌশলে পুতিনের বাজিমাত। যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড আল শারা এখন ওয়াশিংটনে, আলোচনায় দামেস্ক মার্কিন ঘাঁটি স্থাপন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর। আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই। আত্মসমর্পণ নয়, শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা রাফা সুড়ঙ্গে আটকে থাকা হামাসের 200 যোদ্ধার। হিব্রু মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার রাফার ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে থাকা প্রায় 200 যোদ্ধা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। তাদের ভাষায়, আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই। গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর রাফার কিছু ভূগর্ভস্থ স্থানে কয়েকজন হামাস যোদ্ধা আটকা পড়েন। বর্তমানে এই এলাকাগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে। গতকাল হামাস রাফা থেকে গাজা যুদ্ধের সময় নিহত ইসরায়েলি সেনা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মরদেহ উদ্ধার করে। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যদি হামাস গোল্ডিনের মরদেহ ফিরিয়ে দেয় তবে রাফায় আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হবে। তবে শর্ত হিসেবে বলা হয়, যোদ্ধাদের আগে আত্মসমর্পণ করতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে। এরপর ইসরায়েল তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে। এই প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসের সামরিক শাখা ইজ আল দিন আল কাশেম ব্রিগেড রোববার এক বিবৃতিতে জানায়, আমরা কোনোভাবেই আত্মসমর্পণ করব না। আত্মসমর্পণ আমাদের নীতির অংশ নয়। ইসরায়েল যদি আমাদের যোদ্ধাদের ওপর হামলা চালায়, তার দায় তারাই বহন করবে। হামাস আরও জানিয়েছে, যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকা জরুরি। এদিকে আজ হামাস গোল্ডিনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে। এরপর জানা যাবে রাফার সেই যোদ্ধাদের ভাগ্যে কি ঘটবে। সূত্র জানায় টাইমস অফ ইসরায়েল। বিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম নীরবে প্রত্যাহার করেছে নয়াদিল্লি। রোববার ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে অবস্থিত আয়োনি বিমান ঘাঁটি ভারতের একমাত্র বিদেশি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি। সেখান থেকে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম নীরবে প্রত্যাহার করেছে নয়াদিল্লি। এর মধ্য দিয়ে প্রায় 2 দশক ধরে ওই অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতির অবসান ঘটেছে। অবশ্য প্রত্যাহারযোগ্য 2022 সালেই শুরু হয়েছিল। এবছর ওই ধারাবাহিকতার অবসান ঘটল। মূলত 2022 সালেই তাজিক সরকারের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর আর নতুন করে লিজ নবায়নে আগ্রহ দেখায়নি তারা। তবে কূটনৈতিক সূত্রগুলোর দাবি, রাশিয়া ও চীনের চাপেই ভারতকে লিজ নবায়নের অনুমতি দেয়নি তাজিকিস্তান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ঘাঁটিটি 2022 সালে তাজিকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আয়োনি ছিল ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিদেশি ঘাঁটি। এর মাধ্যমে মধ্য এশিয়ার সামরিক উপস্থিতি ও প্রভাব বজায় রাখার সুযোগ পেয়েছিল নয়াদিল্লি। এই ঘাঁটি থেকে আফগানিস্তান, চীন ও পাকিস্তানের সীমান্তে এলাকায় গোয়েন্দা নজরদারির সুবিধা পেত মোদির ভারত। ফলে ভারত এখন ওই অঞ্চলে প্রভাব হারাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। শিখ নেতাদের হত্যাকাণ্ডে জড়িত উগ্র হিন্দুত্ববাদী অমিত শাহ, মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন।
শিখ সম্প্রদায়ের কয়েকজন নেতাদের হত্যা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রশাসনের সূত্রে প্রকাশিত তথ্য বলছে, শিখ নেতা হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং অমিত শাহর সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর ডকুমেন্টারি ভিডিও প্রকাশ পায়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্টও প্রথম এই খবর প্রকাশ করেছে। কানাডা তদন্তে উঠে আসা তথ্যের সাথে ভারতের কিছু গোয়েন্দা কর্মকর্তার যোগসূত্র রয়েছে। ভিডিওতে খালিস্তানপন্থী শিখ নেতাদের লক্ষ্য করে হত্যা ষড়যন্ত্র, নজরদারি এবং আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে থাকা ভারতীয় নেটওয়ার্কের বিষয়গুলো বিশদভাবে তুলে ধরা হয়েছে। কানাডা সরকার জানান, দেশটির মাটিতে খালিস্তানপন্থী শিখ নেতাদের হত্যার পরিকল্পনা এবং ভয়ভীতি সৃষ্টিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংশ্লিষ্টতা আছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রুডো প্রশাসনের কর্মকর্তারা এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। কানাডার উপপররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন পার্লামেন্টের কমিটিতে বলেন, উদ্ধৃত এই ব্যক্তি অমিত শাহ যদি তিনি অতিরিক্ত কোনো প্রমাণ প্রকাশ করেননি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা হাই কমিশন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। 2023 সালে যুক্তরাজ্যে দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যাদের হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার সন্দেহ আছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হত্যাকাণ্ডে চুক্তিভিত্তিক হত্যাকারীদের ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এটি প্রমাণ করে যে হত্যাকাণ্ড আন্তর্জাতিকভাবে ছড়িয়েছিল এবং বহু দেশে এর নেপথ্য যোগসূত্র থাকতে পারে। সেনাপ্রধানের ক্ষমতা বাড়াতে পাকিস্তানের সাংবিধানিক সংশোধন, সিনেটে বিতর্কিত সংশোধনী বিল তড়িঘড়ি করে পাশের উদ্যোগ, বিরোধীদের তীব্র আন্দোলনের হুঁশিয়ারি। সরকার গতকাল বিতর্কিত 27তম সংবিধান সংশোধনী বিল সিনেটে উপস্থাপন করেছে। বিরোধী দলগুলো বলেছে, সরকার বিলটি খুব দ্রুত পাশ করাতে চাইছে। এছাড়া প্রস্তাবিত পরিবর্তনগুলোর ব্যাপ্তি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য ডন। আইনমন্ত্রী আজম নাজির তারার 26 পৃষ্ঠার এই বিল উপস্থাপন করেন। পাশ হলে এটি সংবিধানের 27তম সংশোধনী আইন 2025 নামে পরিচিতি পাবে। মন্ত্রিসভার অনুমোদনের কয়েক ঘন্টার মধ্যেই এটি সিনেটে তোলা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজারবাইজানের রাজধানী বাকু থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক পরিচালনা করেন। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নিয়ে আজারবাইজানের বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে গেছেন তিনি। সিনেটের চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি বিলটিকে উচ্চকক্ষের আইন ও বিচার বিষয়ক কমিটির কাছে পাঠিয়েছেন, যেন তারা ন্যাশনাল অ্যাসেম্বলির সংশ্লিষ্ট কমিটির সাথে যৌথ বৈঠক করে আলোচনা করে। বিলটিতে একটি কেন্দ্রীয় সাংবিধানিক আদালত গঠন, উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন, প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য সংখ্যা সীমা বৃদ্ধি ও সেনাবাহিনীর নেতৃত্ব কাঠামোর পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে গতকাল বেলা 11:30 সিনেটের ওই অধিবেশন ডাকা হয়। তবে বিলে মন্ত্রিসভার অনুমোদন না পাওয়া পর্যন্ত বৈঠক প্রায় আধ ঘন্টা বিলম্বিত হয়। সিনেট অধিবেশন চলাকালেই ন্যাশনাল অ্যাসেম্বলির উভয় কক্ষের আইন ও বিচার বিষয়ক কমিটি যৌথভাবে একটি গোপন বৈঠক করে বিলটি পর্যালোচনা করে। বৈঠক বর্জন করেন কমিটির JUIF ও PTI এর সদস্যরা। এদিকে খুবই বিরলভাবে আজ রোববার বিকেলেও সিনেটের অধিবেশন বসছে। একমাত্র আলোচ্য বিষয় হলো এই সংশোধনী বিল। এতে বোঝা যাচ্ছে সরকার বিলটি দ্রুত পাশ করাতে ব্যস্ত। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, সাফ জানিয়ে দিলেন সের্গেই লাভরভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুসরণ করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তাব নিয়ে কাজ করছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। এমনটাই নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র 3 দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে। এরই প্রেক্ষিতে রাশিয়াও পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয়। লাভরভ সাংবাদিকদের বলেন, 5 নভেম্বর নিরাপত্তা পরিষদের সভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন, আর এ নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জনগণকে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে। তিনি আরো বলেন, ট্রাম্প পারমাণবিক অস্ত্র বহনকারী পরীক্ষা চালানোর কথা বলেছেন নাকি তথাকথিত সাবক্রিটিক্যাল পরীক্ষা চালানোর কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট বার্তা পায়নি মস্কো। হয়তো ডোনাল্ড ট্রাম্প সত্যি ওয়াশিংটনের পূর্ণ স্কেল পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ইচ্ছা সম্পর্কেই কথা বলেছেন। রাশিয়া এবং চীনের সাথে তালে তাল মিলিয়ে চলতে চান বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সমানভাবে শুরু করার নির্দেশ দিয়েছি, আর এই প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে। ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় করার লক্ষ্যে শনিবার প্রথম নির্ধারিত মালবাহী ট্রেন ইরানের অ্যাপ্রিন শুল্ক বন্দরে পৌঁছেছে। এটি ইরান, রাশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে নিয়মিত রেল যোগাযোগ স্থাপনের দিকে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়ার মস্কো থেকে প্রায় 900 কিলোমিটার উত্তরে ট্রেন যাত্রা শুরু করে। ট্রেনে ছিল 62টি 40 ফুটের কন্টেইনার, যার মধ্যে কাগজজাত পণ্য, পাল্প এবং এই সম্পর্কিত সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। এসব পণ্য ইরান ও ইরাকের উদ্দেশ্যে পাঠানো হবে। ট্রেনটি কাজাখস্তান ও তুর্কমেনিস্তান অতিক্রম করে ইঞ্চে বরুণ সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করে এবং 12 দিনের যাত্রার পর অ্যাপ্রিনে পৌঁছায়। তেহরানের নিকটে অবস্থিত অ্যাপ্রিন ড্রাই পোর্ট বর্তমানে ইরানের সবচেয়ে বড় রেল কার্গো কেন্দ্র, যা দেশটির ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিক নেটওয়ার্কে কৌশলগত ভূমিকা পালন করছে। ইরানের রেলওয়ের বাণিজ্য পরিচালনা বিভাগের উপপরিচালক মোর্তেজা জাফরি জানিয়েছেন, জুন মাস থেকে চীনের প্রথম ট্রেন সার্ভিস শুরু হওয়ার পর অ্যাপ্রিনে মোট 30টি মালবাহী ট্রেন এসেছে। তিনি আরো বলেছেন, ইরান এই ধরনের কার্যক্রম সম্প্রসারণ করে CYS অঞ্চলের মধ্যে রপ্তানি, আমদানি ও ট্রানজিটের একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। রাশিয়ার রেলওয়েজ লজিস্টিক্সের সিইও ওলেগ পোলিভ উল্লেখ করেছেন, লজিস্টিক্সের উন্নয়ন অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় কারণে নির্ভরশীল। তিনি বলেন, মস্কো বন্দর আব্বাস রুটটি আগের সময় এবং খরচের দিক থেকে জটিল ছিল, কিন্তু এখন ইরান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের সহযোগিতায় মাত্র 15 দিনে সম্পন্ন হচ্ছে। তিনি অ্যাপ্রিনকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল হিসেবে আখ্যা দিয়েছেন, যার ভবিষ্যৎ বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী। পূর্ব ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাস্ত্রের বহর দিন দিন এগিয়ে যাচ্ছে। সম্মুখ যুদ্ধের বাইরেও আকাশপথে মনুষ্যবিহীন অস্ত্র দিয়ে আক্রমণ চালিয়ে আসছে মস্কো। বিশেষ করে গভীর রাতে ইউক্রেনীয় শহর এবং বেসামরিক অবকাঠামোতে আক্রমণ বাড়াচ্ছে রাশিয়া। কম ক্ষয়ক্ষতির পাচ্ছে বড় সফলতাও। ফলে দ্রুত সেই অস্ত্রের উৎপাদন বাড়ানোর সাথে সাথে রুশ বাহিনীর আক্রমণও তীব্রতর হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অনেক ড্রোন দ্রুত বা উচ্চ প্রযুক্তির না হলেও এক রাতের মধ্যে 700টিরও বেশি ড্রোন উৎক্ষেপণ করা ক্রেমলিনের জন্য যেমন সহজ, তেমনি যথেষ্ট সস্তা। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে এবং বেসামরিক মনোবলকে ধ্বংস করতে এটি কাজ করে। ইরান থেকে শাহেদ ড্রোন পাওয়ার পর থেকে যুদ্ধে শত্রুপক্ষকে আক্রমণের ক্ষেত্রে নতুন মাইল ফলক সৃষ্টি করেছে রাশিয়া। তারা এই অস্ত্র তৈরির জন্য নিজস্ব বিশাল কারখানা তৈরি করেছে, আর এই কৌশলে ধরাশায়ী হয়েছে ইউক্রেন। কারণ কিয়েভ রুশ ড্রোন প্রতিহতের জন্য আরো ব্যয়বহুল গোলাবারুদ এবং উদ্ভাবন ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এছাড়া তাদের কাছে ড্রোন প্রতিরোধে স্বল্প মূল্যের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাও নেই। ড্রোন হামলা দ্রুত বৃদ্ধি দেখায় যে যুদ্ধ কিভাবে এই মানববিহীন স্বায়ত্তশাসিত যানবাহনের উপর নির্ভর করার জন্য বিকশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীর সক্ষমতার ঘাটতি পূরণের জন্য ড্রোন সক্ষমতা উন্নত করার দিকে ঝুঁকেছে ইউক্রেন এবং রাশিয়া। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কৌশলকে মাথায় রেখে এখন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় ন্যাটো মিত্ররা ভবিষ্যতের যে কোনো সংঘাতে সুবিধা বজায় রাখার জন্য ড্রোন এবং কাউন্টার ড্রোন অভিযানে উন্নত করতে সক্রিয়ভাবে কাজ করছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের একজন গবেষণা ফেলো রবার্ট টোলাস্ট বলেন, ন্যাটো সম্ভবত বৃহৎ পরিসরে ড্রোন ব্যবহার করবে, তবে তা রাশিয়া এবং ইউক্রেনের মতো একই স্কেলে নয়, কারণ আমাদের কাছে বিশাল বিমান বাহিনীও রয়েছে যার উপর আমরা বিনিয়োগ করেছি। এই বাহিনী খুব দ্রুত প্রচুর শক্তি দিয়ে আক্রমণ করতে পারে। টোলাস্ট আরো বলেন, তাইওয়ান ইতোমধ্যেই প্রচুর পরিমাণে সস্তা আক্রমণাত্মক ড্রোন তৈরির দিকে নজর দিচ্ছে।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা সরকারি সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। জানা গেছে, ওয়াশিংটন এই সফরকে আইএসআইএসএল বা আইএসআইএস এর বিরুদ্ধে দামেস্ককে বৈশ্বিক জোটে অন্তর্ভুক্ত করার সুযোগ হিসেবে দেখছে। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছান আল শারা। একই সময় সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে আইএসআইএল সেলের বিরুদ্ধে ব্যাপক নিরাপত্তা অভিযান শুরুর ঘোষণা দেয়। আল শারার নেতৃত্বে হায়াত তাহরি আল শাম ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী গত বছর দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে। রোববার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন আল শারা। বিশ্লেষকদের মতে, সিরিয়া স্বাধীনতার পর 1946 সালের পর এটি কোন সিরিয়ার প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের প্রথম ঘটনা। আল শারা গত মে মাসে রিয়াদে প্রথমবার ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন। গত শুক্রবার তাকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী নিষেধাজ্ঞা তালিকা থেকে সরিয়ে দেয়া হয়। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক চলতি মাসের শুরুতে বলেন, আশা করা যায় আল শারা মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগদানের এক চুক্তিতে সই করবেন। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে, যা সিরিয়া ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটন নেতৃত্বাধীন নিরাপত্তা চুক্তির বাস্তবায়নে সহায়ক হবে। এরই সাথে শেষ করব জাগো টিভির এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই। আত্মসমর্পণ নয়, শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা রাফার সুড়ঙ্গে আটকে থাকা হামাসের 200 যোদ্ধার। বিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে গোপনে সৈন্য প্রত্যাহার করল ভারত। শিখ নেতাদের হত্যাকাণ্ডে জড়িত উগ্র হিন্দুত্ববাদী অমিত শাহ। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন। সেনাপ্রধানের ক্ষমতা বাড়াতে পাকিস্তানের সাংবিধানিক সংশোধন। সিনেটে বিতর্কিত সংশোধনী বিল তড়িঘড়ি করে পাশের উদ্যোগ। বিরোধীদের তীব্র আন্দোলনের হুঁশিয়ারি। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, সাফ জানিয়ে দিলেন সের্গেই লাভরভ। ইরানে পৌঁছালো রাশিয়ার প্রথম কার্গো ট্রেন, বাণিজ্যে নতুন অধ্যায়। ড্রোন বনাম ব্যয়বহুল ইন্টারসেপ্টর, কিয়েভের বিরুদ্ধে নতুন কৌশলে পুতিনের বাজিমাত। যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড আল শারা এখন ওয়াশিংটনে, আলোচনায় দামেস্ক মার্কিন ঘাঁটি স্থাপন। এই ছিল আজকে জাগো টিভিতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।